পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পারমাণবিক ডেটোনেটর ডাকাতি করে নেয় আমেরিকার এক টেরোরিস্ট। আর সেই ডেটোনেটর আটলান্টিক মহাসাগরের মধ্যে নিয়ে যেয়ে পারমাণবিক ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ভরে দিয়ে তাক করে দেয় পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ আমেরিকা, রাশিয়া, চীন ও সাউথ কোরিয়ার দিকে। আর যদি এই পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল এই ভয়ঙ্কর দেশের ওপরে আঘাত হানে, তবে বুঝতে পারছো পৃথিবীর অবস্থা কি ভয়ঙ্কর হতে পারে। আমেরিকা, রাশিয়া এবং চীনের কথা না হয় বাদই দিলাম, যদি একটাও মিসাইল কিম জং উনের দেশ মানে সাউথ কোরিয়ার উপরে পড়ে, তবে পুরো পৃথিবীকে ম্যাপ থেকে গায়েব করে দেওয়ার জন্য এই পাগলা কিম জং উন একাই যথেষ্ট। ফলে এই পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল নিউট্রাল করার দায়িত্ব এসে পড়ে আমাদের সকলের প্রিয় এক্সপেন্ডেবল টিমের অ্যাসাসিনদের ওপর। আর তোমরা তো ভালো করে জানো যে এই টিমের এক একজন কি মারাত্মক লেভেলের। আর এই টিমে তোমাদের সবার প্রিয় অ্যাসাসিন এই টাকলা লি ক্রিসমাসও এই মিশনে রয়েছে। তবে তোমাদেরকে জানিয়ে রাখি যে এই মিশন হতে যাচ্ছে এই এক্সপেন্ডেবল টিমের জীবনের শেষ মিশন। মানে এই মুভির পরে তাদের আর কোনো মিশন নিয়ে মুভি রিলিজ হবে না। তাই ধরে নিতে পারো যে এই মিশন হতে যাচ্ছে তাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর এবং বড় মিশন। সকলের কাছে অনুরোধ রইল, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের সকলের প্রিয় এই অ্যাসাসিন টিমের শেষ মিশনের মুভির জন্য একটি করে সাবস্ক্রাইব করে দিও। সেই সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা জ্যাসন স্ট্যাথাম সহ এই সুপার অ্যাসাসিনদের মুভি দেখতে ভালোবাসো, স্পেশালি তাদের জন্য আরো একটি চ্যানেল নিয়ে এসেছে বিডি স্টোরি রিক্যাপ। তাই তোমাদেরকে বলবো যে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন পরিবারের সদস্য হয়ে যাও। তোমাদের কাজ হলো শুধু একটি করে সাবস্ক্রাইব করে দেওয়া, আর আমার দায়িত্ব হলো তোমাদের জন্য মারাত্মক মারাত্মক এমন সব মুভির এক্সপ্লেন ভিডিও উপহার দেওয়া। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এক্সপেন্ডেবল টিমের শেষ মিশনের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা লিভিয়ার একটি কেমিক্যাল পাওয়ার প্ল্যান্ট দেখতে পাই, যেখানে দেখা যায় চারিদিকে শত শত আর্মিরা ওই পুরো পাওয়ার প্ল্যান্ট ঘিরে রেখেছে, কারণ এখানে রয়েছে পৃথিবীর সব থেকে শক্তিশালী পারমাণবিক ডেটোনেটর। আর এই পারমাণবিক ডেটোনেটর গুলো স্বয়ং লিভিয়ার জেনারেলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে। আর ওই পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমরা লিভিয়ার আর্মি জেনারেলকে তার পরিবারের সাথে দেখতে পাই। এদিকে হঠাৎ একজন গার্ড দেখতে পায় যে বাইরের এক সিকিউরিটি কোনো রকম সারা শব্দ দিচ্ছে না। ফলে তার সামনে সে এসে দেখতে পায় যে সে রক্তাক্ত অবস্থায় মরে পড়ে রয়েছে। ঠিক ওই সময়ে কোথায় থেকে এক স্নাইপার শট এসে ওই গার্ডের বুকে লাগে। সাথে সাথে ট্যাঙ্ক আর হেলিকপ্টার এসে পড়তে থাকে লিবিয়ার ওই পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের এরিয়ায়। সেই টেররিস্টরা হেলিকপ্টার থেকে হেভি হেভি মিসাইল মেরে নিচে থাকা আর্মিদের একদম উড়িয়ে দিতে থাকে। তারা মাত্র কয়েক সেকেন্ড সময় নেয় এই পুরো পাওয়ার প্ল্যান্ট ধ্বংসযজ্ঞ চালাতে। চারপাশে সকল কিছু ধ্বংস করে দেওয়ার পরে ওই হেলিকপ্টার থেকে একজন লোক বেরিয়ে আসে, আর সে ওই ট্যাঙ্কের দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে বেঁচে থাকা সকল আর্মিদেরকে নিজের হাতে শুট করে করে মারতে থাকে। এরপর সে এক ট্যাঙ্কের উপর উঠে যায় আর একজনকে শুট করে তার গলার মধ্যে একটি রড ঢুকিয়ে দেয়। তারপর তাকে জিজ্ঞেস করতে থাকে যে তাদের বানানো সেই পারমাণবিক ডেটোনেটর গুলো কোথায় রয়েছে। ফলে লিবিয়ার ওই সিকিউরিটি তার জান বাঁচাতে তাকে বলে দেয় যে এই পারমাণবিক ডেটোনেটর গুলো কোথায় রাখা আছে তার একমাত্র লোকেশন তাদের জেনারেল ছাড়া আর কেউই জানে না। ফলে সে ওই লোকের বুকের মধ্যে সেই রড ঢুকিয়ে দেয়, আর এরপর সে জেনারেলের রুমের দিকে যেতে থাকে। ঠিক একই সময়ে আমরা আমেরিকাতে এক্সপেন্ডেবল টিমের লিডার বার্নিকে দেখতে পাই। তাকে দেখা যায় সে তার আইকনিক এক মোটরসাইকেল নিয়ে তার বন্ধু লিয়ের বাসার দিকে যাচ্ছে। কিন্তু যখন সে তার বন্ধু লিয়ের বাসায় পৌঁছায়, সে দেখতে পায় যে তার এমন এক অ্যাসাসিন বন্ধু তার বইয়ের বকানি শুনছে। এখান থেকেই প্রমাণ হয়ে যায় যে তুমি যত বড়ই লাট হও না কেন, তোমার বইয়ের কাছে তোমার কোনো ভ্যালু নাই। যাই হোক, বার্নি তাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে আসে আর তাকে সাথে করে নিয়ে একটি ক্লাবের দিকে যেতে থাকে। এখন ক্লাবে পৌঁছানোর পরে লি তাকে বলতে থাকে যে এখানে তাকে কেন নিয়ে আসা হয়েছে। বার্নি তাকে জানায় যে গত রাতে কিছু লোক তার একটি আংটি ছিনিয়ে নিয়েছে, তাই সে লিকে এই জায়গায় এনেছে তার সেই আংটি তাদের কাছ থেকে ফিরিয়ে নিতে। এখন তোমরা তো খুব ভালো করে জানো যে এই টাকলা মাল কি সাংঘাতিক মানুষ। ফলে সে সোজাসুজি ওই লোকদের যে বলতে থাকে, ভাই লোক, তোমরা আমার বন্ধু থেকে যে আংটি ছিনিয়ে এনেছো ওই আংটি আমার বন্ধুকে ফিরিয়ে দাও। তবে এই মালখোরেরা জানে না যে এই লি কেমন ভয়ঙ্কর লোক। ফলে তাদের মতো তারা যেই উল্টাপাল্টা জবাব দেওয়া শুরু করে, এবার লি তাদের এমন মার শুরু করে যে মাত্র 5 সেকেন্ডের মধ্যে সেখানে থাকা 5 জনকে মেরে সাতু করে দেয়। লিয়ের এমন ভয়ানক রূপ দেখে ওই দোকানে থাকা একজন লোক বার্নির আংটি এনে ফিরিয়ে দেয়। যাই হোক, সেখান থেকে আংটি ফিরিয়ে নেওয়ার পরে এবার বার্নি ও লি তাদের সেই পুরান আস্তানায় চলে আসে তাদের আরো টিম মেম্বারদের সাথে দেখা করার জন্য।
কিকেডস বাংলাদেশ ও ভারতের জন্য অন্যতম সেরা ও নিরাপদ অ্যাপস। এখানে খেললেই পাচ্ছ দারুণ সব অফার, অ্যাকাউন্ট খুললেই 100টি স্পিন একদম ফ্রি, জন্মদিনে পাচ্ছ 1000 টাকা বোনাস, সপ্তাহ জুড়ে স্লটে জিতে নিতে পারো 22,000 টাকা পর্যন্ত বোনাস, জেডিবিতে প্রতিদিন 500% ডিপোজিট বোনাস সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত, বন্ধুকে রেফার করে প্রতি মাসে জিতে নিতে পারো 3,77,777 টাকা পর্যন্ত, মাত্র 500 টাকা ডিপোজিটে পাচ্ছ ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস। আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো সহজ মাধ্যমে তুলেও নেওয়া যায়। তো আর দেরি কারো পিন কমেন্ট থেকে ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলো আর উপার্জনের যাত্রা শুরু করো। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার অনুরোধ রইল। কারণ আজকে তাদের এক ক্লায়েন্ট আসবে তাদের নতুন মিশন দেওয়ার জন্য। সেখানে এই টিমের আমরা আরো একজন সদস্য গানারকে দেখতে পাই, যে তার এক নতুন রাইফেল কাস্টমাইজ করার চেষ্টা করছিল। সেই সাথে গানারের পাশে আরো 2 সদস্য ছিল। তবে এখানে গানারের এমন চুলের স্টাইল দেখে লি তাকে বলতে থাকে যে তার অবস্থা কিভাবে হলো। তখন গানার স্বয়ং নিজেই তাকে জানায় যে গত মিশন কমপ্লিট করার পরে অবসর সময়ে সে ফ্রি ফায়ার খেলতে খেলতে এক মেয়ের সাথে তার পরিচয় হয়, আর ওই মেয়ের এরকম চুলের স্টাইল খুবই পছন্দ, ফলে সে ওই মেয়েকে ইমপ্রেস করার জন্যই তার চুলের স্টাইল এমন করেছে। যাই হোক, সেখানে তাদের এমন মজা মাস্তি চলার সাথে সাথে ওইখানে একজন লোক চলে আসে যার নাম হলো মার্জ। এই মার্জ নামের লোকটি একজন আমেরিকান সিআইএ এর চিফ অফিসার। সে এসে এক্সপেন্ডেবল টিমের সাথে পরিচয় হয় আর তাদের সবাইকে একটি মিশন দেয়। সে জানায় তোমাদেরকে এবার মিশনে যেতে হবে লিবিয়াতে। সেখানে সে একটি ফাইল দেয় আর ওই ফাইলের মধ্যে আমরা ওই লোককে দেখতে পাই যে লিবিয়ার সেনাপ্রধানের উপরে আক্রমণ করতে গেছে। সিআইএ এর চিফ মার্স এক্সপেন্ডেবল টিমের সবাইকে জানায় এই ছেলের নাম হচ্ছে ইকো ওয়াইজ। তবে এই ছেলের চিকনা চেহারা দেখে তাকে ছোট নজরে দেখার কোনো কারণ নাই, কারণ সে এত বড় এক আমেরিকান টেরোরিস্ট যে তার একটি স্বয়ং গ্যাংব্যাং সহ তার সেনাবাহিনীর কয়েকটি টিম রয়েছে। আর এখন তোমাদেরকে যেতে হবে লিবিয়াতে এই ইকো নামের টেরোরিস্টকে ডাউন করতে। যাই হোক, এক্সপেন্ডেবল টিম তাদের সকল মিশন বুঝে নেওয়ার পরে ওই অফিসার মার্স সেখান থেকে চলে যায়। এই মার্স নামের লোকটাকে কিন্তু একটু মনে রেখো। পুরো মিশন বুঝে নেওয়ার পরে এবার এক্সপেন্ডেবল টিম তাদের সেই আইকনিক প্লেনে উঠে পড়ে আর সেই প্লেন নিয়ে রাতের অন্ধকারে আমেরিকা থেকে লিবিয়ার দিকে ফাইনাল মিশনের জন্য বেরিয়ে পড়ে। তবে এদিকে আমরা লিবিয়াতে দেখতে পাই যে ইকো নামের সেই টেরোরিস্ট তার ছেলেপেলেদের নিয়ে লিবিয়ার সেই পাওয়ার প্ল্যান্টে থাকা সকল সিকিউরিটিদের মেরে পুরো এলাকা একদম তছনছ করে ফেলেছে। সেই সাথে লিবিয়ার আর্মি জেনারেলের রুম পর্যন্ত পৌঁছে গেছে। সেখানে সে লিবিয়ার আর্মি জেনারেলকে চেয়ারের সাথে বেঁধে তার ছেলেকে হোস্টেজ করে দেয় আর তাকে এবার বলতে থাকে তুই যদি আমাকে সেই ডেটোনেটর গুলো না দিস তাহলে তোর চোখের সামনে আমি তোর পুরো পরিবারকে শেষ করে দেব। তবে লিবিয়ার আর্মি জেনারেল তাকে জানিয়ে দেয় তুই যদি আমার পুরো পরিবারকেও শেষ করে দিস তবে আমি তোকে একটাও ডেটোনেটর হাতে নিতে দেব না। এই কথা শোনার সাথে সাথেই ইকো সেই জেনারেলের সামনেই তার স্ত্রীর মাথা বরাবর এক শুট করে তার সামনেই তার স্ত্রীকে হত্যা করে। তবে এত কিছুর পরেও সেই আর্মি জেনারেল তাকে সেই ডেটোনেটর না দিতে চাইলে এবার সে ওই আর্মি জেনারেলের সামনেই তার ছেলের মাথায় গুলি করে তাকেও মেরে ফেলে। তবে ঠিক ওই সময়ে তাদের একজন এসে জানায় যে তারা সেই ডেটোনেটর গুলোর লোকেশন খুঁজে পেয়েছে, ফলে এবার সে ওই আর্মি জেনারেলকেও হত্যা করে। তারপর একটি বক্সের মধ্যে সেই ডেটোনেটর গুলো তুলে নিতে থাকে। এখানে তোমরা হয়তো ভাবছো যে এই বলের মতো দেখতে এই জিনিসগুলো আসলে কি। এই ডেটোনেটর গুলো হচ্ছে এক ধরনের পারমাণবিক বিস্ফোরক, আর এই একটা ডেটোনেটরই হচ্ছে সাধারণ যে কোনো বমের থেকে প্রায় লক্ষ কোটি গুণ বেশি ডেঞ্জারাস। আর এই ডেটোনেটর গুলো যদি কোনো পারমাণবিক ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ভরে কোনো দেশের ওপরে আক্রমণ করা হয় তবে ধরে নিতে পারো যে বাংলাদেশের মতো ছোটখাটো একটা দেশ পৃথিবীর মানচিত্র থেকে গায়েব হয়ে যাবে। আর তারা এই ডেটোনেটর গুলো এখানে নিতে এসেছে যেগুলো দিয়ে চীন, রাশিয়া, আমেরিকা ও সাউথ কোরিয়ার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিবে। কিন্তু তারা কেন এই কাজ করতে যাচ্ছে তার কাহিনী তোমরা একদম মুভির লাস্টে যে জানতে পারবে। ঠিক ওই সময়ে আমরা এক্সপেন্ডেবল টিমের প্লেন দেখতে পাই যারা অলরেডি লিবিয়ার আকাশ সীমানায় ঢুকে পড়েছে। তবে এই ইকো নামের টেরোরিস্ট এতই চালাক ছিল যে লিবিয়ার আকাশ সীমানার প্রবেশ পথে অটোমেটিক মিসাইল লঞ্চার রেখে এসেছিল,
ফলে এক্সপেন্ডেবল টিমের প্লেন লিবিয়ার আকাশের সীমানায় ঢোকার সাথে সাথে অটোমেটিকভাবে মিসাইল লঞ্চ হয়ে যায় আর তাদের প্লেনের দিকে ছুটে আসতে থাকে। তবে বার্নির এই প্লেন সাধারণ কোনো প্লেন ছিল না। সে ওই প্লেন থেকে ফ্লায়ার গান ছুড়ে ছুড়ে সেই মিসাইলগুলোকে ডিস্ট্রয় করতে থাকে আর অবশেষে প্লেন মাটিতে ল্যান্ড করাতে সক্ষম হয়। প্লেন মাটিতে ল্যান্ড করার সাথে সাথে প্লেনের মধ্যে থেকে গাড়ি নিয়ে এক একজন অ্যাসাসিন লিবিয়ার মাটিতে নেমে পড়তে থাকে আর বার্নি ওই প্লেনকে আবারও আকাশে উড়িয়ে নিয়ে যায় ইউটার্ন করে নিয়ে ঘুরে এসে ল্যান্ড করার জন্য। যাই হোক, লিবিয়ার সেই পাওয়ার প্ল্যান্টের কাছে পৌঁছে গানার তার স্নাইপার নিয়ে দূরে থেকে পজিশন নেয় তার বাকি টিমকে কাভার দেওয়ার জন্য। আর টিমের বাকিদের সাথে লি একটি গাড়ি নিয়ে সেই পাওয়ার প্ল্যান্টের দিকে এগিয়ে যেতে থাকে যেখানে সেই টেররিস্ট ইকো ও তার দলবল রয়েছে। সেদিকে এগিয়ে যাওয়ার সময় লি দেখতে পায় যে আশেপাশে লিবিয়ার আর্মিরা খুব খারাপ অবস্থায় জখম হয়ে পড়ে রয়েছে। এদিকে গানার দেখতে পায় সেই টেররিস্ট ইকো সেই ডেটোনেটর গুলো একটি বক্সে তুলে নিয়ে তার গাড়িতে ওঠার চেষ্টা করছে। ফলে সে তার স্নাইপার তাক করে সেই টেররিস্ট ইকোর দিকে আর ফাইনালি এক শট নেয়। তবে অতিরিক্ত ফ্রি ফায়ার খেলার কারণে তার চোখের সমস্যা থাকার কারণে তার এই শট মিস হয়ে যায়। আর এটাই ছিল এক্সপেন্ডেবল টিমের সব থেকে বড় এবং প্রথম ভুল। তবে গানার আবারও তার স্নাইপার লোড করে নিয়ে আরো দুইটা শট নেয়। তবে এই দুইটা শটও ইকোর গায়ে লাগাতে পারে না। তবে ইকো তখনই বুঝে যায় যে আশেপাশে হয়তো স্নাইপার চলে এসেছে। তবে ইকো ওই দিকে না তাকিয়ে সেই ডেটোনেটর গুলো নিয়ে তার গাড়িতে উঠে বসে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এদিকে লি যখন মেশিন গান সেট করে তার গাড়ি নিয়ে ইকোর দলবলের দিকে চলে আসতে থাকে। এবার ইকোর দলবল তাকে জিজ্ঞেস করতে থাকে যে এরা আবার কারা। ইকো তার দলবলদেরকে অর্ডার করে তারা যারাই হোক তাদেরকে একদম ধুলোর সাথে মিশিয়ে দেয়। ফলে অর্ডার পাওয়ার সাথে সাথে ইকোর লোকজন লি এর গাড়ির দিকে ফায়ার করতে শুরু করে। সে তার সেট করা মেশিন গান লোড করে নিয়ে এবার লোকজনের উপরে শুরু করে মোহ গুলির বর্ষণ। এভাবে লি একাই পুরো গ্যাং ব্যাংদের ডাউন করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে আর তাদেরকে তাড়া করতে করতে একটি কারখানার ভেতরে ঢুকে যায়। এদিকে লিয়ের আক্রমণে যখন ইগোর লোকজন কোনোভাবে পাল্টা আক্রমণ করতে পারছিল না, সেই সাথে তারা যখন বুঝতে পারে যে এই টাকলা লোক কোনো সাধারণ লোক নয়, এবার তাকে মারার চিন্তা তারা মাথা থেকে বাদ দিয়ে সোজা হেলিকপ্টারের দিকে আগানো শুরু করে। তবে লি ওই দলবলদেরকে ডাউন করতে করতে তাদের তাড়া করতে করতে এক বিশাল ক্রেনের হ্যামারের সাথে লেগে তার পুরো মেশিন গান গাড়ি থেকে উড়ে যায়। যখন এই কাহিনী ইগোর লোকজন দেখতে পায়, এবার তারা লিয়ের দিকে মেশিন গান তাক করতে থাকে তাকে উড়িয়ে দেওয়ার জন্য। তবে লি তার পকেট থেকে চাকু বের করে সেই চাকু ছুঁড়ে মারে ওই বাহিনীর মেশিন গানের ম্যাগাজিনের মধ্যে। ফলে ওই চাকু এসে ম্যাগাজিনের মধ্যে ঢুকে যাওয়ার কারণে পুরো মেশিন গান জ্যাম হয়ে যায়। আর এই সুযোগে লি তার বন্ধুকে বলতে থাকে যে তাদের গাড়ি ওই মেশিন গানের দিকে নিয়ে যাওয়ার জন্য। লিয়ের কথা মতো তাদের গাড়ি ওই মেশিন গানের দিকে নিয়ে যেতে লি এক লাফে তাদের গাড়ি থেকে সেই গাড়ির ওপরে লাফিয়ে ওঠে। সেই সাথে তার পকেট থেকে গান বের করে আগে ওই গাড়ির ড্রাইভারকে খেয়ে দেয়। তারপর গাড়ির পেছনে মেশিন গানের কাছে যায় আর ওই মেশিন গান ধরে থাকা ওই চাকু তুলে তার বুকের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে সেই গাড়ি থেকে ফেলে দেয়। সেই সাথে পুরো মেশিন গানের কন্ট্রোল সে নিজের হাতে নিয়ে নেয়। অন্যদিকে বাহিরে আমরা বার্নিকে দেখতে পাই যে তার প্লেন ইউটার্ন নিয়ে আবারও লিবিয়ার সেই পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের উপর দিয়ে চক্কর দিয়েছিল। সেই সাথে তার প্লেন থেকে বড় বড় বোমা ফেলে নিচে থাকা সকল গ্যাং ব্যাংদের উড়িয়ে দিতে থাকে। এদিকে আমরা গানারকে দেখতে পাই যে তার স্নাইপার তুলে নিয়ে একটি গাড়ি নিয়ে দ্রুত সেই পাওয়ার প্ল্যান্টের দিকে এগিয়ে আসছিল। তবে হঠাৎ বাইরে থেকে আরো একটি গাড়ি এসে তার গাড়িকে একদম উড়িয়ে দেয়। তবে সেই টেররিস্টরা তাদের গাড়ি থেকে নেমে যেই গানার ও তার বন্ধুকে মারতে আসে, এবার গানারের গাড়িতে থাকা আরো এক অ্যাসাসিন এমন উল্টা অবস্থায় এক শুট করে তাদেরকেই মাটির সাথে শুইয়ে দেয়। অন্যদিকে দেখা যায় লি ও গানার সহ টিমের সকলে মিলে ফ্রন্ট লাইন থেকে যুদ্ধে জড়িয়ে পড়ে আর সেখানে শুরু হয়ে যায় এক ভয়াবহ যুদ্ধ। তবে এরই মধ্যে ওই টেররিস্টদের লিডার ইকো এক ভয়ঙ্কর মিসাইল লঞ্চার তাক করে ধরে বার্নির প্লেনের দিকে আর চোখের পলকে সে একটি মিসাইল ছুড়ে দেয় বার্নির প্লেনের দিকে। সেই মিসাইল এসে বার্নির প্লেনের ইঞ্জিনে লাগে আর তার প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
যখন মিসাইলের আঘাতে বার্নির প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছিল, ঠিক ওই সময়ে ওই টেররিস্টের লিডার ইকো তার স্নাইপার তাক করে ধরে বার্নির প্লেনের দিকে। এরপর সে ওই প্লেনের পাখার দিকে তার স্নাইপার তাক করে আর ফুয়েল ট্যাঙ্ক বরাবর তার স্নাইপার দিয়ে এক শট নেয়। সরাসরি প্লেনের ফুয়েলের ট্যাঙ্কে স্নাইপার শট করার কারণে পুরো প্লেনে আগুন ছড়িয়ে যায় আর প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে এবার সরাসরি মাটির দিকে পড়তে থাকে। এই কাহিনী দেখে লি তার সেই গাড়ির সাথে লাগানো সিলিন্ডারের মুখ খুলে দেয় আর ওই গাড়ি ওই মিসাইল লঞ্চারের দিকে ছেড়ে দেয়। লির ছেড়ে দেওয়া ওই গাড়ি ওই মিসাইল লঞ্চারের সাথে সংঘর্ষ হওয়ার সাথে সাথেই সেখানে এক ভয়ঙ্কর ব্লাস্ট হয়, সেই সাথে ওই মিসাইল লঞ্চারটিও ধ্বংস হয়ে যায়। যখন বার্নির প্লেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে মাটির দিকে পড়তে থাকে, এবার এই সুযোগকে কাজে লাগিয়ে টেররিস্টদের লিডার ইকো সেই ডেটোনেটরের বক্স নিয়ে হেলিকপ্টারে উঠে বসে আর সেখান থেকে আরামসে পালিয়ে যায়। আর এদিকে বার্নির প্লেনের এই অবস্থা দেখে লি ওই প্লেনের দিকে দৌড়াতে থাকে, কারণ প্লেন এমন ভাবে বিধ্বস্ত হয়েছে যে বার্নি ওই প্লেনে থাকলে সে আর কোনোভাবেই বাঁচতে পারবে না। পুরো প্লেন এসে সজোরে আসে পড়ে মাটির ওপরে আর পুরো প্লেন থেকে আগুন চারিদিকে ছড়িয়ে যায়। লি এক দৌড়ে ওই প্লেনের কাছে চলে যায় আর সে দেখতে পায় তার চোখের সামনেই বার্নির প্লেন পুরো বিধ্বস্ত হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সে এক পা করে প্লেনের একদম কাছে চলে গেলে সে দেখতে পায় যে বার্নি প্লেনের মধ্যে আগুনে একদম ঝলসে পুড়ে মরে পড়ে রয়েছে। ততক্ষণে এক্সপেন্ডেবল টিমের সকলেই ওই প্লেনের কাছে চলে আসে আর তাদের টিমের লিডারের এমন করুণ মৃত্যুতে সকলেই একদম ভেঙে পড়ে। সিন শিফট হলে আমরা সকলকে আবারও আমেরিকার একটি ক্লাবের মধ্যে দেখতে পাই। এই মিশনে এমন ভাবে ব্যর্থ হওয়ার কারণে, সেই সাথে তাদের টিমের লিডার বার্নির এমন অকালে মারা যাওয়ার কারণে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই টিম সম্পূর্ণরূপে ভেঙে দিবে, সেই সাথে যে যার মতো নিজের কাজে ফিরে যাবে। তবে সেখানে আমেরিকার ওই সিআইএ অফিসার মার্ক চলে আসে আর তাদেরকে এই সিদ্ধান্ত নিতে বারণ করে। তিনি তাদেরকে জানায় যে ওই টেররিস্টকে হত্যা করার জন্য স্বয়ং আমি তোমাদেরকে তথ্য দিয়ে হেল্প করব। যদি তোমরা ওই ডেটোনেটর গুলোকে ডাউন করতে সক্ষম না হও, তবে ওই ব্যালিস্টিক মিসাইল গুলো 4টা দেশের মধ্যে ভয়ানক যুদ্ধ বাঁধিয়ে দিবে, যার পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। তবে যাই হোক, লি সিআইএ অফিসারের কথা কোনোভাবে মানতে পারে না, তাই সে সাফ জানিয়ে দেয় যেই টিমে তার বন্ধু বার্নি না সে ওই টিমে কাজ করবে না। ফলাফল সে ওই জায়গা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। এক্সপেন্ডেবল টিম থেকে বিদায় নেওয়ার পরে এবার লি তার আগের জীবনের চাকরিতে ফিরে যাওয়ার জন্য পত্রিকায় চাকরির নিয়োগগুলো দেখতে থাকে। পত্রিকা থেকে একটি নিয়োগ দেখে সে চলে যায় একজনের বডিগার্ড হিসেবে নতুন জীবনের চাকরিতে জয়েন করার জন্য। আর এভাবে তার নতুন জীবন শুরু করে একজন মেয়ের বডিগার্ড হিসেবে। এর বেশ কিছুদিন পরে একদিন যখন সে তার ডিউটি থেকে বাসায় ফিরে আসে, এবার সে জানতে পারে যে তার বউ জেনি স্বয়ং তার সেই এক্সপেন্ডেবল টিমে জয়েন করেছে। এখানে সে তার বউয়ের কাছ থেকে জানতে পারে যে তাদের এই এক্সপেন্ডেবল টিম লিড করবে তাদেরই টিমের আরেক মেম্বার গানার। যাই হোক, এই সবকিছু যখন লি জানতে পারে, সে আর তার বউকে কোনো বারণ করে না, বরং সে তার বউকে একটি চাকু ধরিয়ে দেয়। সেই সাথে তাকে জানায়, তুমি যেই মিশনে যাও না কেন এই চাকু তোমার সাথে রেখো, তাহলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা কি ভাবছো এই অ্যাসাসিন এত সহজেই এই টেররিস্টদেরকে ছেড়ে দিবে? যারা তার বন্ধু বার্নিকে মেরেছে তাদের মাথা নামিয়ে না দেওয়া পর্যন্ত তার যেন ঘুমই হচ্ছিল না। তবে এই কাহিনী সে কাউকে বুঝতে দেয়নি। আর তার বউকে যেই চাকু দিয়েছিল ওই চাকুর মধ্যে সে একটি জিপিএস ট্র্যাকার বসিয়ে দিয়েছিল। এবার সে ওই জিপিএস ট্র্যাকার ফলো করে করে একাই সেই গ্যাংম্যানদের খুলিয়ে উড়িয়ে দেওয়ার জন্য একাই মিশনে নামবে। তার বউকে দেওয়া ওই চাকুর লোকেশন এবার ট্র্যাক করে সে জানতে পারে যে তার বউ বর্তমানে এই মিশনে গেছে থাইল্যান্ডে। তাই সে আর দেরি না করে তার প্রস্তুতি নিয়ে থাইল্যান্ডে এসে নামে। এখানে এসে সে একটি নদীর পাড়ে যেতেই সেখানে একজন সাধারণ ছেলের সাথে তার দেখা হয় আর তাকে বলতে থাকে যে তার নৌকা দিয়ে এই নদী তাকে পার করে দেওয়ার জন্য। এখানে যাকে দেখতে পাচ্ছ এই ছেলেটির নাম হচ্ছে দেশা। তবে লিকে দেখার পরে এই দেশা নামের ছেলেটির কেমন এক সন্দেহ হতে থাকে, ফলে সে লিয়ের ওপরে আক্রমণ করে বসে। তবে লি তাকে ধরে ফেলে আর ঠিক ওই সময়ে দেশা লিয়ের হাতে বার্নির সেই আংটি দেখতে পায়। এটা দেখে দেশা সরাসরি লিকে জিজ্ঞেস করে যে এই আংটি তুমি কোথায় পেয়েছো? লি তাকে জানায় যে এটা ছিল তার খুব কাছের এক বন্ধুর, যার নাম ছিল বার্নি। তবে কিছু টেররিস্ট তার বন্ধু বার্নিকে খুব খারাপ ভাবে মেরে ফেলেছে আর সে বার্নির হত্যার প্রতিশোধ নিতেই থাইল্যান্ডে এসেছে। এখানে আমরা জানতে পারি যে এই দেশা নামের ছেলেটি
বার্নিকে আগে থেকেই চিনত। আসলে এক সময় এই ছেলেকে এক ভয়ঙ্কর বিপদ থেকে বার্নি রক্ষা করেছিল। যখন দেসা লি এর কাছ থেকে জানতে পারে যে যেই টেররিস্টরা বার্নিকে মেরেছে তারা বর্তমানে থাইল্যান্ডে রয়েছে, এবার সে লি এর হাত থেকে শপথ করে সেই টেররিস্টরা থাইল্যান্ডের যেখানেই থাকুক তাদের খুঁজে বের করে সেও এই মিশনে নেবে, তাদেরকে এক একজনকে কেটে কেটে টুকরো করে দেবে, কারণ বার্নি খুবই ভালো মানুষ ছিল। অন্যদিকে আমরা থাইল্যান্ডের সেই আমেরিকান সিআইএর অফিসার মার্চকে দেখতে পাই, যে স্বয়ং এক্সপেন্ডেবল টিমকে এই মিশনের সকল দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। সেখানে সে জানায় এই টেররিস্ট ইকো লিবিয়া থেকে ডাকাতি করা সেই ডেটোনেটর গুলো নিয়ে প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি জাহাজের উপরে অবস্থান করছে, আর ওই জাহাজে থাকা ব্যালিস্টিক মিসাইলের মধ্যে সে এগুলো লোড করে দিয়েছে। আর আমেরিকা, রাশিয়া, চীন এবং সাউথ কোরিয়ার দিকে সেই মিসাইলগুলো তাক করে দিয়েছে। তাই তোমাদের কাজ হবে ওই জাহাজে পৌঁছে ওই টেররিস্টদের ডাউন করে সেই ব্যালিস্টিক মিসাইলগুলো নিউট্রাল করা। যদি তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ব্যালিস্টিক মিসাইলগুলো নিউট্রাল করতে না পারো, তবে ধরে নাও আমাদের সাথে সাথে পৃথিবীর কয়েকটা দেশ গায়েব হয়ে যাবে। মিশন বুঝে নিয়ে গানার ও তার টিমের দলবল সেই জাহাজের উদ্দেশ্যে রওনা দেয়। তারা একটি প্লেনে করে উড়াল দেয় আর নির্দিষ্ট জাহাজের ওপরে এসে প্যারাসুট নিয়ে ওই জাহাজের ওপরে প্লেন থেকে সমুদ্রের মধ্যে জাম্প করতে থাকে। এদিকে আমরা লিকে দেখতে পাই যে ওই ছেলে দেশাকে সাথে নিয়ে একটি বোটে করে প্রশান্ত মহাসাগরের মধ্যে এগিয়ে যাচ্ছে ওই জাহাজের লোকেশনের দিকে। গানার আর তার টিমের সবাই একে একে ওই জাহাজের ওপরে প্যারাসুট দিয়ে ল্যান্ড করে, কিন্তু তারা দেখতে পায় যে এই জাহাজ সম্পূর্ণটাই একদম শুনশান নিরাপত্তা। ফলে তারা গান বের করে এক পা করে পুরো জাহাজ তল্লাশি করতে শুরু করে। এভাবে তারা যখন জাহাজের ভেতরে ঢুকে যায় সেখানেও দেখতে পায় যে কোনোই মানুষ নাই এই জাহাজের ভেতরে। তবে হঠাৎ তারা একটি ডেকের মধ্যে যাওয়ার সাথে সাথেই হঠাৎ রুমের লাইট অফ হয়ে যায় আর চারিদিক থেকে হাজার খানেক লোক এসে তাদের সবাইকে হোস্টেজ করে দেয়। মানে গানার ও তার টিমের সকলেই মিশন শুরু করার আগেই সেই টেররিস্টদের লোকদের হাতে কট খেয়ে যায়। তাদেরকে ধরে নিয়ে তাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে জাহাজের একটি ডেকের মধ্যে বন্দী করে রাখা হয়। অন্যদিকে আমরা লিগে দেখতে পাই যে বোটে করে ওই জাহাজের কাছে এসে পৌঁছে গেছে আর সে একটি দড়ি বেয়ে ওই জাহাজের ওপরে উঠে পড়ে। তবে সেও দেখতে পায় যে এই জাহাজে কোনোই মানুষ নাই। তবে সে তো আর কোনো কাঁচা খেলোয়াড় না, সে বুঝতে পারে যে এটা হয়তো তার জন্য কোনো ফাঁদ। তাই সে তার গান লোড করে নিয়ে এক পা করে খুবই সাবধানে এগিয়ে যেতে থাকে। হঠাৎ সেখানে একজন তাকে পেছন থেকে গান পয়েন্ট করে হোস্টেজ করে নিতেই সে আর কোনো সুযোগ না দিয়েই তার পকেট থেকে চাকু বের করে ওই লোকের গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে সেখানে শেষ করে দেয়। এরপর সে এক পা করে ভেতরে যেতে থাকে। কিছুদের আগানোর পরেই সে দেখতে পায় যে চারজন গার্ড একই জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। এখানেও বুঝতে পারছো যে এই চারজনের সাথে সে কি করেছিল। ওই চারজনকে শুইয়ে দিতেই হঠাৎ লি দেখতে পায় যে যেই চাকুটা সে তার বউকে দিয়েছিল ওই চাকুটা সেখানের একজনের পকেটে। এবার লি তাকে জিজ্ঞেস করতে থাকে যে বল, এই চাকু তুই যেই মেয়ের কাছ থেকে নিয়েছিলি ওই মেয়ে এখন বর্তমানে কোথায় রয়েছে। ফলে তার কাছ থেকে তার বউয়ের লোকেশন জেনে নেয়, তারপর তাকেও শেষ করে দেয়। ওই চারজনকে শেষ করার পরে সে ওই জায়গায় একটি চাইনিজ কুড়াল পড়ে থাকতে দেখে আর এই কুড়ালটি দেখে তার বেশ পছন্দ হয়। ফলে সে ওই কুড়ালটি তার সাথে নিয়ে নেয়। ওই জায়গা থেকে বাইরে বের হওয়ার সাথে সাথে হঠাৎ চারপাশ থেকে শখানেক লোক এসে লিকে ঘিরে নিতে থাকে। ফলে সেখানে লি একাই তাদেরকে এক একজনকে ধরে ধরে হেডশট দিয়ে শুইয়ে দিতে থাকে। তবে সেখানে যখন আরো বহু সংখ্যক গ্যাংব্যাং আসতে থাকে, এবার লি একটি মোটরসাইকেল তুলে নেয় আর ওই মোটরসাইকেলে সেট করা ছিল অটোমেটিক মেশিন গান রাইফেল। লি এবার ওই মোটরসাইকেলে চড়ে জাহাজের ডেকের দিকে এগিয়ে যেতে থাকে আর মোটরসাইকেলে লাগানো অটোমেটিক মেশিন গান দিয়ে সামনে যাকেই বাঁচে তাকে একদম উড়িয়ে দিতে থাকে। এভাবে সে এক একজনকে উড়িয়ে দিতে দিতে যখন সামনে এগোতে থাকে, হঠাৎ তার সামনে আরো একজন ঠিক একই রকম অটোমেটিক মেশিন গান সেট করা মোটরসাইকেল নিয়ে এসে হাজির হয়। এবার দুজন দুজনের দিকেই সেই মোটরসাইকেল নিয়ে এগিয়ে আসতে থাকে। তবে লি এখানে বুদ্ধি করে তার মোটরসাইকেল সেখানে দাঁড়িয়ে থাকা একটি ফাইটার জেটের পাখার উপর দিয়ে চালিয়ে দেয় আর ওই গ্যাংয়ের লোক সেই ফাইটার জেটের সাথে তার মোটরসাইকেল নিয়ে এক মারাত্মক সংঘর্ষ হয়। এভাবে যখন লি সবাইকে খতম করে দিয়েছিল, হঠাৎ একজন জাহাজের ডেকের ওপর থেকে তার দিকে গ্রেনেড ফায়ার করতে থাকে। তবে লি কোন রকমে নিজেকে বাঁচিয়ে আস্তে আস্তে জাহাজের পেছনের ডেকের দিকে আশ্রয় নেয়। তারপর তার স্নাইপার লোড করে নিয়ে এক হেডশট দিয়ে তার অধ্যায় ক্লোজ করে দেয়।
ওই সময়ে জাহাজের অন্যদিকে দেখা যায় দেসা নামের ওই ছেলেটি ওই জাহাজের উপরে উঠে এসেছে আর তার সেই চ্যাং চুং কুংফু স্টাইলে সকল টেররিস্টদেরকে সইয়ে দিতে থাকে। যাই হোক, বাইরে লি ও দেসা গ্যাংব্যাংদেরকে ডাউন করতে থাকে আর ভেতরে দেখা যায় এক্সপেন্ডেবল টিমের বাকি সদস্যরা সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটি রাস্তা খুঁজে পেয়েছে, তাই তারা ওই রাস্তা ধরে জাহাজের বাইরে বেরিয়ে আসতে থাকে। ঠিক ওই সময়ে সেখানে দুজন গার্ড চলে আসে আর তাদের রাইফেল তাক করে সারেন্ডার করতে বলে। তবে ঠিক ওই সময়ে সেখানে এসে দাঁড়ায় লি আর সে কোনো সুযোগ না দিয়েই এক ফায়ার করে তাদের দুজনের গুলি একশটে উড়িয়ে দেয়। যাই হোক, টিমের সকলকে রেস্কিউ করে নিয়ে ফাইনালি তারা ওই ডেটোনেটর গুলোর কাছে পৌঁছায় আর এখানেই তারা জানতে পারে যে এই ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ভরে দেওয়া হয়েছে সেই ডেটোনেটর গুলো, সেই সাথে সেখানে একটি টাইম সেট করে দেওয়া হয়েছে। আর এই ব্যালিস্টিক মিসাইল গুলো বর্তমানে 4টি দেশ মানে আমেরিকা, রাশিয়া, চীন এবং নর্থ কোরিয়ার দিকে তাক করে রাখা হয়েছে। কামডাউন শেষ হওয়ার সাথে সাথেই এই ব্যালিস্টিক মিসাইল গুলো সেই 4টি দেশের ওপরে আঘাত হানবে আর তাদের হাতে সময় খুবই কম এই মিসাইল গুলো নিউট্রাল করার জন্য। ফলে তারা এক একজন চারিদিকে ছড়িয়ে যায় আর এক একজনকে ধরে তাদের খোপড়ি উড়িয়ে দিতে থাকে। অন্যদিকে দেশা নামের ওই ছেলেটি তার চাকু দিয়ে এক একজনকে কেটে কেটে গলা নামিয়ে দিতে থাকে। যদি তোমরা এই মুভির এই সিনটুকুর আসল ফিল নিতে চাও তবে তোমাদেরকে এই মুভি একবারের জন্য হলেও দেখতে হবে, কারণ এখানে যেই লেভেলের অ্যাকশন আর খুন খারাপি দেখানো হয়েছে তা আসলে এক্সপ্লেন করে অনুভব করানো সম্ভব নয়। এভাবে এক্সপেন্ডেবল টিমের প্রত্যেকেই এক একজন টেররিস্টকে ধরতে থাকে আর এক একজনকে খতম করে মাটিতে শুইয়ে দিতে থাকে। এভাবে মারতে মারতে লি হঠাৎ চলে আসে টেররিস্টের লিডার ইকোর সামনে। ইকো যত বড় টেররিস্ট হোক না কেন, লি এর কাছে সে একটা বাচ্চা শিশু। ফলে লি ইকোকে কোনো রকম সুযোগ না দিয়েই তাকে এমন কেলানো শুরু করে যে চোখের পলকেই তাকে মেরে একদম ভর্তা বানিয়ে ফেলে। তারপরে তার সাথে নিয়ে আসা ওই চাইনিজ কুড়াল ইকোর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর তাকে জিজ্ঞেস করতে থাকে, বল এই ব্যালিস্টিক মিসাইলের কন্ট্রোল কি কার হাতে রয়েছে। ফলে জীবনের শেষ সময়ে ইকো তাকে জানিয়ে দেয় যে এই মিসাইলগুলোর কন্ট্রোল কি রয়েছে তাদের বসের কাছে। লি তাকে জিজ্ঞেস করে যে বল তোর বসের নাম কি। ইকো জানায় যে তার বসের নাম হলো মার্চ, মানে এই মার্চ নামের লোকটাই হলো আমেরিকার সেই সিআইএ এর চিফ অফিসার। মানে ঘরের শত্রু বিভীষণকে রেখেই তারা এসেছে বনের শত্রুকে তাড়াতে। এই কথা শোনার সাথে সাথে লি প্রথমে মারাত্মক রকমের টাসকি খায়। তবে লি এর এই মার্চ নামের লোকের ওপর আগে থেকেই সন্দেহ ছিল। ঠিক ওই সময়ে লি দেখতে পায় যে ওই মার্চ নামের লোক ওই জাহাজের ওপরে রয়েছে। ফলে সে এক কঠিন রাগে ওই লোকের দিকে তার হাতে থাকা রকেট লঞ্চার দিয়ে এক ফায়ার করে বসে। আর এই রকেট লঞ্চারের ফায়ার যে লাগে তাদের সামনে রাখা একটি হেলিকপ্টারের ফুয়েল ট্যাঙ্কে। ফলে সেখানে মারাত্মক বিস্ফোরণ ঘটে আর ওই হেলিকপ্টার জাহাজ থেকে পানির মধ্যে পড়ে যায়। যাই হোক, পরিবেশ নরমাল হলে মার্চ দেখতে পায় যে তাদের দিকে ফায়ার করেছে লি আর তার হাতে রয়েছে একটি রকেট লঞ্চার। মানে মার্চ বুঝে গেছে যে লি তার সকল গোপন তথ্য জেনে গেছে, তাই সে তার লোকজনকে অর্ডার করে লি এর কিচ্ছা খতম করার জন্য। সেখানে যখন লি এর ওপরে তারা তুমুল আক্রমণ শুরু করে, এবার লি সেখান থেকে পালিয়ে যেয়ে জাহাজের ডেকের নিচে আশ্রয় নেয়। এভাবেই চলতে থাকে লি এর ওপরে কঠিন আক্রমণ। তবে এই আক্রমণের মধ্যে লি এর মাথায় আসে যে এই জাহাজ থেকে তাদের টিম মেম্বারদের আগে সরিয়ে দিতে হবে, তা না হলে কামডাউন শেষ হওয়ার সাথে সাথেই মিসাইল লঞ্চ হওয়ার পরে এই পুরো জাহাজ ব্লাস্ট হয়ে যাবে। তাই সে জাহাজের পেছনে বেঁধে রাখা তার সেই বোট দিয়ে তাদের টিমের এক একজনকে নামিয়ে দিতে থাকে আর তাদেরকে এই সমুদ্র থেকে বেরিয়ে যেতে বলে। সেখানে লি এর স্ত্রী জেনি তাকে এক আবেগঘন মুহূর্ত দিয়ে বিদায় জানায় আর লি তাকে প্রমিস করে যে সে অবশ্যই তার কাছে এই জাহাজ থেকে ফিরে আসবে। তারপর লি তার নিজের জান বাজি রেখে ওই জাহাজের কন্ট্রোল নিতে থাকে, কারণ যেভাবেই হোক এই মিসাইলগুলো লঞ্চ হওয়া থেকে নিউট্রাল করতেই হবে। তাই সে আগে জাহাজের ইঞ্জিন রুমে চলে যায় আর ওই জায়গা থেকে জাহাজের প্রপেলার নিচে নামিয়ে দিতে থাকে। সেই প্রপেলার গুলো জাহাজের পানির নিচে পড়ে যায় আর পাথরের সাথে আটকে যাওয়ার সাথে সাথে পুরো জাহাজ একদম উল্টে যেতে থাকে। সেই সাথে মার্চের লোকজন এই জাহাজের ব্যালেন্স হারিয়ে ফেলার কারণে তারা নিজেরাও নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলে। সেখানে লি যখন বুঝতে পারছিল না যে সে কিভাবে এই জাহাজকে কন্ট্রোল করবে, এবার সেখানে সে একটি লাল রঙের বাটন দেখতে পায়। সেই বাটন প্রেস করার সাথে সাথে জাহাজে সেট করা ছোট ছোট কয়েকটা মিসাইল ব্লাস্ট হয়ে যায় আর জাহাজে থাকা মার্চের সকল লোকজন এই ব্লাস্টে একসাথে উড়ে যায়। তবে
এই ব্লাস্টে মার্স ভাগ্য করে বেঁচে যায়। এবার সে লিকে বলতে থাকে, এতদিন ধরে এত প্ল্যান করার পরে তোদের এই পুরো টিমকে এই জাহাজে এনেছি একদম শেষ করে দেওয়ার জন্য, কারণ তোদের অত্যাচারে আমার টেরোরিস্টরা ঠিক মতো কাজ করতে পারছিল না। মানে এই আমেরিকান সিআইএর অফিসারের প্ল্যান ছিল যে এই মিশনের নাম দিয়ে এক্সপেন্ডেবল পুরো টিমকে পাঠিয়ে দিয়ে তাদেরকে এই জাহাজে এনে খতম করে দেওয়া। যাই হোক, তার এই প্ল্যানের কথা লি জানার পরে এবার তার দিকে কঠিন রাগ নিয়ে সে তেড়ে আসতে থাকে। তবে লি জাহাজের ডেকের ওপর থেকে নিচে নামার সময় হঠাৎ এক হেলিকপ্টার থেকে একটি বুলেট এসে লাগে মার্সের শরীরে, আর এক ফায়ারে মার্সের পুরো বডি একদম ছিন্নভিন্ন হয়ে জাহাজের ওপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এবার লি দেখতে পায় যে এই হেলিকপ্টার থেকে এমন মারাত্মক শট নিয়েছে তার বন্ধু বার্নিকে জীবিত দেখে প্রথমে সে তো বিশ্বাসই করতে পারছিল না। তবে সে যখন বুঝতে পারে যে তার বন্ধু এখনো বেঁচে রয়েছে, এটা দেখে সে বেশ খুশি হয় আর আনন্দের সাথে বার্নির হেলিকপ্টারে উঠে পড়ে। বার্নি লিকে তার হেলিকপ্টারে তুলে নেওয়ার পরে সে ওই হেলিকপ্টার থেকে বড় বড় মিসাইল মেরে ওই জাহাজকে ধ্বংস করে দিতে থাকে। আর এই মিসাইলের আঘাতে ওই জাহাজে ফুটো হতে থাকে আর জাহাজের মধ্যে পানি ঢুকতে থাকে। পানি ঢুকতে ঢুকতে ওই জাহাজ টাইটানিক জাহাজের মতো আস্তে আস্তে মিসাইল নিয়ে পানির মধ্যে ডুবে যেতে থাকে। জাহাজ ধ্বংস করে দেওয়ার পরে বার্নি আর লি তাদের হেলিকপ্টার নিয়ে ওই জাহাজ থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে আসতে থাকে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই জাহাজে থাকা সেই ডেটোনেটর সেট করা পারমাণবিক মিসাইল গুলোর কামডাউন শেষ হয়ে গেছে, আর সেই সাথে সেখানে পানির নিচে এক ভয়ঙ্কর ব্লাস্ট হয়। আর এই ব্লাস্টটা পানির নিচেই এমন ভয়ানক ভাবে হয় যেটা দেখার পরে তোমরা হয়তো বুঝতে পারছো যদি এই মিসাইল গুলো কোনো দেশের উপরে পড়তো তবে ওই দেশের অবস্থা কি হতে পারত। যাই হোক, এই মিশন কমপ্লিট করার পরে তারা যখন আমেরিকায় ফিরে আসে, এবার লি বার্নিকে জিজ্ঞেস করে যে তাহলে তুমি সেদিন কিভাবে বেঁচে গেছিলে। এবার বার্নি তার বন্ধু লিকে একটা ছোট্ট ঘটনা খুলে বলে। বার্নি জানায়, আজ থেকে 25 বছর আগে আমি একটি সিক্রেট মিশনে গিয়েছিলাম। তবে ওই মিশনে যারা গিয়েছিল তারা আর কেউই বেঁচে নাই, একমাত্র আমি বেঁচে ছিলাম। তবে ওই মিশনে একটি ফাইল তোমার বউ জেনির হাতে এসে পড়েছিল, আর আমি তোমার বউ জেনির মাধ্যমে জানতে পারি যে আমরা যদি লিবিয়াতে মিশনে যাই তাহলে আমাদের সাথে কি ঘটতে পারে। সেই সাথে আমি ওই ফাইল থেকে এটাও জেনে গিয়েছিলাম যে এই টেরোরিস্টদের আসল মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের এই সিআইএর চিফ অফিসার মার্চ। তাই আমি সেদিন ইচ্ছে করে প্লেন থেকে প্যারাসুট দিয়ে জাম্প করেছিলাম, আর জাম্প করার আগে আমার হাতের আংটি সেখানে থাকা আরো এক পাইলটের হাতে পরিয়ে দিয়েছিলাম, যেন সবাই মনে করে যে বার্নি এই যুদ্ধে মারা গেছে। আর তারপর আমি গোপনে গোপনে তোমার বউয়ের সাথে দেখা করে তাকে এই মিশনে আসার জন্য অনুরোধ করেছিলাম, আর তোমার থেকে এটা গোপন রেখেছিলাম কারণ আমি এটা খুব ভালো করে জানি যে আমার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি তোমার বউকে ফলো করতে করতে এই টেরোরিস্টদের কাছে অবশ্যই আসবে। যাই হোক, বার্নির এই সকল কথাবার্তা শুনে লি আর কোনো কথা বলে না। তার বন্ধু বেঁচে রয়েছে এটাই তার কাছে বড় পাওয়া। এখানেই তাদের এই এক আনন্দ ঘন মুহূর্তের মধ্যে দিয়েই তাদের জীবনের শেষ মিশন এখানেই শেষ হয়। তো বলো কেমন লেগেছে আজকের এক্সপ্লেনেশন। যদি তোমরা এমন মুভি আমার চ্যানেলে দেখতে চাও তবে সাবস্ক্রাইব করতে ভুলো না। সেই সাথে তোমাদের জন্য যেই নতুন চ্যানেলটি নিয়ে আসা হয়েছে ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও, কারণ সেই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়েকজন বাকি রয়েছে। তাই তোমরা তোমাদের পাওয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর আমার কাজ হবে তোমাদের জন্য এমন সব মারাত্মক মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন আরো এক মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সে